আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল মতিন আসিফ। আমার চ্যানেল আসিফ স্যার কমার্স কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া এবং শুভকামনা। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহের ধারাবাহিক টপিকসের আজকের টপিকস হচ্ছে আমাদের খুচরা নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, গত টপিকস ছিল আমাদের খুচরা নগদান বইয়ের বেসিক, অর্থাৎ খুচরা নগদান বইয়ের বেসিক আমরা লাস্ট টপিকসে অর্থাৎ লাস্ট ভিডিও ক্লাসে শিখেছিলাম। আজকে আমরা শিখব খুচরা নগদান বই প্রস্তুতকরণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মনোযোগ দিয়ে ফুল টাইম সম্পূর্ণ ক্লাসটি যদি তোমরা ইনশাআল্লাহ দেখো, তাহলে তোমাদের খুচরা নগদান বইতে তেমন ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আজ তোমাদের জন্য যশোর বোর্ড 2024 যশোর বোর্ড 2024-এর খুচরা নগদান বই সম্পর্কিত কোশ্চেনটি সিলেক্ট করেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো। এবার দেখো, প্রথমে কোশ্চেনটি দেখি আমরা। 2024 যশোর বোর্ডে কোশ্চেনটি এসেছে। কতে চেয়েছে খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ খুচরা নগদ তহবিল হচ্ছে মাসের শুরুতে কত টাকা হাতে নগদ তহবিল ছিল খুচরা ক্যাশিয়ারের, এটা বের করতে বলেছে। খতে বলেছে অগ্রদত্ত পদ্ধতিতে একটি খুচরা নগদান বই তৈরি করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লাস্ট ক্লাসে বেসিকে শিখেছিলাম নগদান বই তিন প্রকার: সাধারণ খুচরা নগদান বই, বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, আর হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। আজকে আমরা অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বই তৈরি করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এই অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বইটি বিভিন্ন সময়ে, বেশিরভাগ সময়ে বোর্ডে আসে। ওকে, এবার খেয়াল করো, আমি কয়ের জন্য ছক এঁকে রেখেছি, তারিখ, বিবরণ, টাকা টাকা। তাহলে কতে কি চেয়েছে? খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ বছরে মাসের শুরুতে খুচরা নগদ খুচরা খরচের জন্য খুচরা ক্যাশিয়ারের হাতে কত টাকা ছিল, আমরা এটা বের করব। তাহলে আমরা প্রথমে আমাদের মাস হচ্ছে 2023 সালের মার্চ মাস। তাহলে 2023 সালের মার্চের 1 তারিখ আমরা এখানে লিখে নিতে পারি 2023 মার্চ 1। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, 2023 সালের এপ্রিল মাসে খুচরা লেনদেন। তার আগে আমরা দেখে নেই অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল 1000 টাকা। অগ্রদত্ত টাকার পরিমাণ 1000, অর্থাৎ টোটাল বাজেট হচ্ছে 1000 টাকা। খুচরা ক্যাশিয়ার সর্বোচ্চ 1000 টাকা খরচ করতে পারবে। অতীতের অভিজ্ঞতার আলোকে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে একটি বাজেট দেয় এবং ওই পরিমাণ টাকার মধ্যে সে খরচ করে। ওকে, তাহলে অগ্রদত্ত টাকার পরিমাণ 1000। প্রথমে আমরা লিখে নিব অগ্রদত্ত টাকার পরিমাণ। অগ্রদত্ত টাকার পরিমাণ, অগ্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে 1000 টাকা। আমরা লিখে নেই 1000 টাকা। এরপরে বলেছে 2023 সালের মার্চ মাসে খুচরা খরচের পরিমাণ হচ্ছে 400 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 400 টাকা খরচ হয়ে গিয়েছে। অগ্রদত্ত টাকার পরিমাণ অর্থাৎ বাজেট, প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে টাকা দিয়েছিল 1000। তার মধ্যে মার্চ মাসে খরচ হয়ে গিয়েছে 400 টাকা। অর্থাৎ 400 টাকা খরচ হলে তাহলে মার্চ 30 তারিখ খুচরা খরচের পরিমাণ, খুচরা খরচের পরিমাণ অর্থাৎ সারা মাসে খরচ হয়েছে তোমার 400 টাকা। এই যে 400 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এপ্রিল মাসের 1 তারিখে তার হাতে কত টাকা আছে এটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে এপ্রিলের 1 তারিখে হাতে আছে 1000 থেকে 400 টাকা খরচ করা হলে 600 টাকা হাতে থাকবে। তাহলে এটাই হচ্ছে হাতে আছে। অর্থাৎ এপ্রিল 1 তারিখ
খুচরা নগদ তহবিল, এখানে আমরা লিখে নিতে পারি খুচরা নগদ তহবিল। খুচরা নগদ তহবিল হচ্ছে 600 টাকা। আমাদের অ্যান্সার হয়ে গেল, আমরা ক করে ফেললাম, অর্থাৎ খুচরা নগদ তহবিলের পরিমাণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, খুচরা নগদ তহবিল আমরা কিভাবে করব? অগ্রদত্ত টাকার পরিমাণ থেকে যে টাকা খরচ হয়ে গিয়েছে বাকি টাকাই খুচরা ক্যাশিয়ারের হাতে আছে, অর্থাৎ যেটা হচ্ছে নগদ তহবিল হিসাবে, খুচরা নগদ হিসাবে আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, খতে বলেছে অগ্রদত্ত পদ্ধতিতে একটি খুচরা নগদান বই তৈরি করো। আমরা জানি অগ্রদত্ত পদ্ধতিতে একটি অ্যাডভান্স টাকা খুচরা ক্যাশিয়ার কে প্রধান ক্যাশিয়ার দিয়ে থাকে। তাহলে আমরা কি পেলাম? তাহলে 1 তারিখে তার হাতে আছে, আমরা কতে বের করেছি এপ্রিল 1, লিখো 2023 এপ্রিল 1 তারিখ। এপ্রিলের 1 তারিখ হাতে আছে হলো, হাতে আছে 600 টাকা। তাহলে এটা আমরা লিখব এপ্রিল 1 প্রাপ্তি টাকা, এখানে 9। প্রিয় শিক্ষার্থীরা, এপ্রিল 1 তারিখে হাতে আছে 2023 সাল এপ্রিল 1, হাতে টাকা হচ্ছে 600, আমরা ক থেকে পেলাম 600 নগদ তহবিল, নগদ তহবিল 600 টাকা। এরপরে হচ্ছে এপ্রিল 1 তারিখ প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক প্রাপ্তি। চেক পেলে লিখব ব্যাংক হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কত টাকা নিবে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে? হাতে আছে 600 টাকা, অগ্রদত্ত টাকার পরিমাণ 1000 টাকা। তাহলে 400 টাকা হলে অগ্রদত্ত টাকার পরিমাণ সমান হবে, অর্থাৎ 400 টাকা প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা ক্যাশিয়ার নিবে। তাহলে টোটাল 1000 টাকা হলো অগ্রদত্ত টাকার পরিমাণের সমান হলো, অর্থাৎ যা খরচ হয়ে গিয়েছে সেটাই আবার নিয়ে নিবে। তাতে কি হবে? এরপর অগ্রদত্তের টাকা 1000 আবার হবে, আবার খরচ হবে, আবার নিয়ে নিবে। এটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতির একটি বৈশিষ্ট্য। আশা করছি তোমরা অগ্রদত্ত পদ্ধতির এই বিশেষ বৈশিষ্ট্যটি বুঝতে পেরেছো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা খুচরা খরচগুলো বসিয়ে ফেলি। এপ্রিল 2 তারিখ, এপ্রিল 2 তারিখ বলেছে কাগজ ও কলম ক্রয় 150 টাকা। আমরা লিখব বিবরণে কাগজ ও কলম ক্রয়। কাগজ ও কলম ক্রয় 150 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, কাগজ কলম মণিহারি, এই বরাবর মণিহারির ঘরে লিখব 150 টাকা, আর মোটের ঘরেও লিখব 150 টাকা। এরপরে আসো 4 তারিখ, 4 তারিখ হচ্ছে ডাক টিকিট ক্রয়। তার আগে প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুচরা খরচগুলো বিশ্লেষণ করে প্রথমে ছক এঁকে নিব। প্রাপ্তি ডেবিট দিকে, তারিখ, বিবরণ, ভাউচার নং, মোট টাকা। দেন আমরা খুচরা খরচগুলো যদি বিশ্লেষণ করি, আমাদের এই ম্যাথে খরচ রয়েছে মণিহারি খরচ, ডাকতার খরচ, আপ্যায়ন খরচ, যাতায়াত খরচ, বিবিধ খরচ, 1 2 3 4 5, অর্থাৎ 5টি শিরোনামে খরচগুলোকে আমরা বসাবো। কোনো ম্যাথে 6টি হতে পারে, বাট 6টির বেশি কখনো হবে না। এর বেশি হলে রেয়ার যে খরচগুলো সেগুলো আমরা বিবিধর ঘরে বসাবো। তবে কখনো যদি কোনো ছোটখাটো সম্পদ ক্রয় হয়, যেটা আমরা বেসিকে শিখেছিলাম, তার জন্য খতিয়ানের একটি ঘর হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, তাহলে ডাক টিকিট ক্রয় এটা কোন শিরোনামে যাবে? ডাক ও তারে যাবে। এই বরাবর লিখে দিব আমরা ডাক টিকিট ক্রয় 100 টাকা। বরাবর লিখো ডাক টিকিট ডাক ও তারে 100, আবার এটা বসাবো মোটের ঘরে 100। এরপরে 6 তারিখ আপ্যায়ন খরচ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মেহমান আসে, আমরা তাদেরকে আপ্যায়ন করি, এটি একটি খুচরা খরচের অন্তর্ভুক্ত। আপ্যায়ন খরচে আমাদের শিরোনাম ঘর রয়েছে, যেন আপ্যায়ন খরচে বসাবো 50 টাকা। আপ্যায়ন খরচ 50 টাকা, আর মোটের ঘরেও বসবে 50 টাকা, অর্থাৎ 2 জায়গায় বসাবো। এরপর আসো ভিক্ষা প্রদান 20 টাকা। 12 তারিখ ভিক্ষা প্রদান।
প্রিয় শিক্ষার্থীরা, এটি একটি রেয়ার, যে কারণে এটি সাধারণত বিবিধর ঘরে বসাতে হয়। মণিহারি নয়, ডাকতার নয়, আপ্যায়ন নয়, যাতায়াত নয়, তাহলে অবশ্যই এটি বিবিধতে বসবে। ভিক্ষা প্রদান সাধারণত বিবিধর ঘরেই বসে। ভিক্ষা প্রদান 20 টাকা, মোটের ঘরে বসাবো 20 টাকা, আর ওই বরাবর বসিয়ে দিব বিবিধর ঘরে 20 টাকা। এরপরে আসো 18 তারিখ। 18 তারিখ হচ্ছে বাস ভাড়া প্রদান। আমরা লিখে নেই আগে, বাস ভাড়া প্রদান। প্রিয় শিক্ষার্থীরা, বাস ভাড়া হচ্ছে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে, প্রতিষ্ঠানের প্রয়োজনে যখন প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা কর্মচারী বাসে কোথাও যাতায়াত করে, ভ্রমণ করে, সেটাকে বাস ভাড়া হিসাবে আমরা যাতায়াতে দিব। তাহলে বাস ভাড়া প্রদান হচ্ছে 50 টাকা। 50 টাকা মোটের ঘরে, আবার যাতায়াতের ঘরে 50 টাকা। এরপরে আসো 22 তারিখ। 22 তারিখ 22 তারিখ হচ্ছে পরিচ্ছন্নতা খরচ। এটা বসবে বিবিধর ঘরে। পরিচ্ছন্নতা খরচ টাকা হচ্ছে 60 টাকা, মোটের ঘরে বসবে আর বিবিধর ঘরে বসবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সবগুলো খরচ বসিয়ে ফেললাম। এবার খরচগুলো আমরা যোগ করব। সবগুলো ঘরের নিচে বরাবর দাগ দিব। আমরা যদি যোগ করি তো 60 আর 20 80 টাকা, এখানে 50 টাকা, এখানে 50 টাকা, এরপরে হচ্ছে এখানে 100 টাকা, এখানে 150 টাকা বসালাম। এখন এগুলোর নিচে এইভাবে দাগ দিয়ে দিব। দেন এখানে আমরা কিছু কথা লিখব, তাই এগুলো মুছে দিলাম, এটা মুছে দিলাম। এবার খেয়াল করো, মোট টাকা আমরা যদি যোগ করি তাহলে কত হয়? ক্যালকুলেটরে যোগ করতে পারো তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হচ্ছে 150 প্লাস 100 প্লাস 50 প্লাস 20 প্লাস 50 প্লাস 60, টোটাল হচ্ছে 430 টাকা, অর্থাৎ 430 টাকা। ওকে, এবার আমরা এই বরাবর দাগ দিব। এই বরাবর দাগটাকে বাম দিকে বরাবর নিয়ে আসব। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো, এই পাশের যোগফল হচ্ছে 1000 টাকা। এখানে আমরা ডাবল আন্ডারলাইন করব। 1000 টাকা এখানেও লিখব। অর্থাৎ আমাদের উদ্বৃত্ত বের করব। খরচ হয়ে যাওয়ার পরে 430 টাকা খরচ হয়েছে, আমাদের অগ্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে 1000। তাহলে আমাদের হাতে কত আছে? এটা হচ্ছে এপ্রিল 30। এপ্রিল 30-এ ব্যালেন্স সিডি। আর একটু নিচে লিখলে ভালো হবে, তাহলে সোজা হবে। এপ্রিল 30 ব্যালেন্স সিডি। টাকা হচ্ছে 1000 থেকে 30 টাকা মাইনাস করো, কত হয়? 1000 টাকা মাইনাস 430 টাকা, তাহলে হচ্ছে 570 টাকা। 570 টাকা আমাদের হাতে রয়েছে। এই সিডিটা আবার পরের মাসের 1 তারিখে, এপ্রিল মে 1 তারিখে এটা বিডি হয়ে যাবে, লিখবো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি 570 টাকা। 570। প্রিয় শিক্ষার্থীরা, অগ্রদত্ত পদ্ধতিতে সবসময় আমাদেরকে ওই অগ্রদত্তের টাকার পরিমাণ মিলাতে হবে। তাহলে যে টাকা খরচ হয়েছে সেটা আবার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা ক্যাশিয়ার নিয়ে নিবে। সেটাও মে 1 তারিখ কত নিবে সেটা লিখবো আমরা ব্যাংক হিসাব। যেটা খরচ হয়েছে ব্যাংক হিসাব, ব্যাংকের খরচ হয়েছে যেটা, তাহলে 430 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এই দুইটা যোগ করলে আবার হবে 1000 টাকা। এইভাবে চলতে থাকবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, সিডিটাকে আমরা বিডি করেছি, ব্যালেন্স বিডি।
আর যে টাকাটা খরচ হয়েছে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা ক্যাশিয়ার নিয়ে নিবে, যে কারণ হচ্ছে ব্যাংক হিসাব লিখে 430। ব্যাংক কেন লিখলাম, নগদান হিসাব লিখতে পারতাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু চেকের মাধ্যমে হয়েছে, তো সাধারণত আমরা ধরে নেই যে এই খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে চেকের মাধ্যমে টাকাটা গ্রহণ করে, অর্থাৎ ব্যাংক থেকে টাকাটা গ্রহণ করে, যে কারণে এখানে ব্যাংক হিসাব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সিডিবিডি হয়ে গেল, আমরা খুচরা খরচগুলো বসালাম। এবার এখানে এই যে আমাদের খুচরা খরচগুলো হলো, এগুলোকে হিসাবের প্রধান ক্যাশিয়ার হিসাবের প্রধান বইতে খতিয়ানের সাথে অ্যাড করবেন। এই জন্য আমরা লিখে দিব প্রতিটি খরচের খাতের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তর করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যশোর বোর্ড 2024-এর এই ম্যাথে কতে খুচরা নগদ তহবিলের পরিমাণ বের করেছি এবং খতে অগ্রদত্ত পদ্ধতিতে একটি খুচরা নগদান বই তৈরি করেছি। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। যারা এই পর্যন্ত দেখেছো, যাদের ভালো লেগেছে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে লাইক করবে এবং কমেন্টস লিখবে, যাতে তোমরা তোমাদের কোথাও অসুবিধা হয়েছে কিনা বা এরপরের কোন টপিকস হলে তোমাদের জন্য ভালো হয়। তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন আমার নতুন ভিডিও তৈরির জন্য ইন্সপিরেশন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এই পর্যন্তই। ইনশাআল্লাহ এরপরে আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসব। প্রিয় শিক্ষার্থীরা, সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ভালো রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।